বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 2026 শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইতিমধ্যে আপনাদের দুটো পরীক্ষা শেষ হয়েছে, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়। আগামীতে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা হবে। তো প্রথম পত্র নিয়ে অনেকেরই কনফিউশন বা শেষ মুহূর্তে আসলে কিভাবে প্রস্তুতি নিবে এই নিয়ে একটু। আমি তারেক স্যার, আমি একজন ইংরেজি প্রভাষক এবং আমি একটা বোর্ডের ইংরেজি বিষয়ে পরীক্ষক। তো আমি ফার্স্ট পেপারের কিছু প্রত্যেকটা আইটেম আমি একটু সুন্দর করে আপনাদেরকে দেখাবো যে কোন আইটেমটা কিভাবে আপনারা অ্যান্সার করবেন। তো সবাই বোর্ডে থাকেন। প্রথমত তোমাদের যেটা থাকবে সেটা হলো প্যাসেজ থাকবে ইংলিশ ফার্স্ট পেপারে, যেটা খুব ইম্পর্টেন্ট। ইংলিশ ফার্স্ট পেপার প্রথমে মূল বই থেকে একটা প্যাসেজ থাকবে, এটাকে সিন প্যাসেজ বলে, যেহেতু বইয়ের ভিতর থেকে থাকবে সিন প্যাসেজ। এই সিন প্যাসেজটা থেকে কি থাকবে? সিন প্যাসেজটা থেকে থাকবে এমসিকিউ 1A থাকবে এমসিকিউ। এটাকে মাল্টিপল চয়েস কোশ্চেন আগে বলা হইতো, এখন এটার ভাষাটা একটু চেঞ্জ করেছে। হ্যাঁ, কি চয়েস দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে 4টা অপশন থাকবে, এই 4টা অপশন থেকে যে কোনো একটা অপশন অ্যান্সার করতে হবে। তো অ্যান্সার কিভাবে করব? লেখাটা একটু সুন্দরভাবে লিখলে ভালো হয়। যেমন অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 ব্র্যাকেটে এ, সুন্দর করে আমরা দিলাম। দেওয়ার পরে এরপরে যে অপশনটা থাকবে, মনে করেন এখানে হলো 2 সাপোজ, তারপর হলো যে ওয়ার্ডটা থাকবে, যেমন আগলি, শেষ। তারপর হলো বি, সাপোজ এটা দিলাম। তারপর হলো কনফিউজিং। ওকে, এই যে সুন্দর করে লেখাটা, যখন সুন্দর করে লেখা হবে, একটু পরিচ্ছন্নভাবে থাকবে, তখন এক্সামিনারের খাতাটা দেখতে সুবিধা হবে। তো এটা হলো 1-এর এ নাম্বার কোশ্চেনের উত্তরটা আমাদের এভাবে লিখতে হবে। এরপর চলে গেল এই সিন প্যাসেজ থেকেই থাকবে 1-এর বি, 1বি। এই বি অপশনে আমাদের কি থাকবে? প্যাসেজ থেকে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে আমাদের লিখতে হবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে আমাদের ডাব্লিউএস কোশ্চেনগুলো যে থাকবে, হুবহু বই থেকে উত্তর মেলা থাকবে না। এটাকে প্রশ্ন বুঝে বুঝে আমাদের আনসার করতে হবে। তো অনেক সময় প্রশ্নের ধরনগুলো একটু আলাদা থাকে। ডাব্লিউএস, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, এই শব্দগুলো অনেক সময় ব্যবহার না করা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের একটু ট্রিকি হতে হবে, একটু কৌশলী হতে হবে এবং বুদ্ধিমত্তার সাথে আমাদের উত্তরটা করতে হবে। যেমন যদি লেখা থাকে যে describe about dream, এরকম একটা প্রশ্ন থাকবে। describe about dream সম্পর্কে কিছু বর্ণনা করো। এক্ষেত্রে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন নাই, শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন নাই। তো এক্ষেত্রে কিভাবে অ্যান্সার করতে হবে? describe about dream সম্পর্কে বর্ণনা দাও। আমরা যেমন বাংলা একটা প্রশ্ন লিখতে যাই যে এটা সম্পর্কে আলোচনা করো, এটা সম্পর্কে লেখো, এটা উল্লেখ করো। তো এক্ষেত্রে এইভাবে প্রশ্ন থাকতে পারে। এটা হলো তোমাদের জাস্ট ড্রিমের যে ডেফিনিশনটা, এই ডেফিনিশনটা লিখলে তুমি একটা ভালো মার্কস পাবা। এরপর আমরা যদি যাই 2 নাম্বার আইটেমটা কি? 2 নাম্বার আইটেমটা হলো
ফ্লো চার্ট। এটা একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজের আলোকে আমাদের একটা ফ্লো চার্ট করতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি এখন বলি ফ্লো চার্টটা আমি কিভাবে লিখব, ফ্লো চার্টটা লিখবো কিভাবে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 লেখার পরে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, তোমাদেরকে একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রশ্ন আলোকে একটা স্যাম্পল দেওয়া থাকবে, এক্সাম্পল দেওয়া থাকবে, সেই এক্সাম্পলটার মতো করে বাকিগুলা তোমাদেরকে লিখতে হবে। তাহলে আমি যদি একটা বিষয় দেখি, আমি একটা প্রশ্ন লিখতেছি যে read the above passage, read the above passage and make a flow chart about how do we prosper in life। তারপর কি বললো যে নাম্বার ওয়ান has been done for you। এভাবে প্রশ্নটা থাকবে, উপরে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটার পরে লেখা থাকবে read the above passage and make a flow chart about how do we prosper in life, নাম্বার 1 has been done for you। একটা এক্সাম্পল দেওয়া থাকবে, সেই এক্সাম্পলটার আলোকে তোমাকে বাকিগুলা অ্যান্সার করতে হবে। এরপর দেখো, তাহলে প্রশ্নটা এখানে খেয়াল করতে হবে, read the above passage and make a flow chart about, এই যে about এর পরে যেটা বিষয় থাকবে এটাই হলো তোমার প্রশ্ন, about how do we prosper in life, 1 is done for you। এখন যদি একটা দেওয়া থাকে, যেমন এক্সাম্পল যদি দেওয়া থাকে to work hard, কঠোর পরিশ্রমের দ্বারা বা কঠোর পরিশ্রমের মাধ্যমে। ঠিক আছে, এখন এখানে দেখো টু ওয়ার্ক হার্ড, তাহলে আমার খেয়াল করতে হবে যে এই যে ফ্লো চার্টটা আমরা কিভাবে জীবনে সফল হতে পারবো, টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রমের মাধ্যমে বা পরিশ্রমের দ্বারা। তাহলে এভাবে আমরা বাকিটাও লিখতে পারি কিভাবে, যেমন 2 নম্বরে আমরা লিখতে পারি টু রিড অ্যাটেন্টিভলি, টু রিড অ্যাটেন্টিভলি, টু রিড অ্যাটেন্টিভলি। তারপর কি লিখতে পারি, এটা কিন্তু একটার নিচে আরেকটা লিখতে হবে। 3 নম্বর আমি লিখতে পারি টু ফলো ডিসিপ্লিন, শৃঙ্খলা অনুসরণের মাধ্যমে। তারপর বলতে পারি কি টু বি অনেস্ট, অনেস্ট। আচ্ছা, আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, এভাবে তোমাদেরকে একটা দেওয়া থাকবে আর বাকি 5টা তোমাদেরকে লিখতে হবে, যে স্যাম্পলটা দেওয়া থাকবে সেভাবে। এখন যদি তুমি এই টু দিয়ে না থেকে, যদি তুমি একটা এক্সাম্পল দেওয়া থাকে যে লেখা আছে কি, 1 নম্বরে লেখা আছে ওয়ার্কিং হার্ড, ওয়ার্কিং হার্ড, তার মানে খেয়াল করতে হবে ওয়ার্কিং হার্ড ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, মানে জিরান্ড, তোমাকে বাকিগুলো জিরান্ড দিয়ে করতে হবে। এরপর যদি এটা এভাবে দিল না, দিল কি ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, তার মানে খেয়াল করতে হবে প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখন যদি ভার্ব না থেকে যদি অন্য কিছু থাকে, মনে করো দিল কি অনেস্টি, অনেস্টি, সততা, তার মানে খেয়াল করতে হবে আমাদের কি কি গুণগুলো থাকলে একটা মানুষ জীবনে সফল হতে পারে, সেক্ষেত্রে এই গুণগুলোর নাম উল্লেখ করতে হবে অ্যাকর্ডিং টু প্যাসেজ। ওকে, চলে আসো আইটেম নাম্বার 3 আইটেম নাম্বার লেখার সময় তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে কি, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের আলোকে তোমাকে উত্তর লিখতে হবে। অনেক সময় স্টুডেন্টরা কি করে যে হুবহু প্যাসেজ তুলে দেয়, হুবহু প্যাসেজ তুলে দিলে আসলে বিষয়টা মানানসই হয় না এবং ততটা মার্কস আসবে না। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্যাসেজটা পড়ার পরে খেয়াল করতে হবে যে এই প্যাসেজটা কি সম্পর্কে। তাহলে আমি যদি এই প্যাসেজটা সম্পর্কে জানি, তাহলে আমি লিখতে পারি দ্য mentioned passage is
অ্যাবাউট এর পরে যে সম্পর্কে প্যাসেজটা থাকবে সেই সম্পর্কে প্যাসেজটা আমি লিখলাম। লেখার পরে এই প্যাসেজটা মূল থিমটা কি, সাপোজ সেটা যদি থাকে ডিফরেস্টেশন সম্পর্কে, তাহলে ডিফরেস্টেশন সম্পর্কে আমাকে ডিফরেস্টেশনের ডেফিনিশনটা দিতে হবে, তার ক্ষতিকর দিকটা দিতে হবে, এবং কি কি এটাকে আমরা কিভাবে ওভারকাম করবো সেটা লিখতে হবে। এবং শেষে আমি একটা কনক্লুডিং লাইন দিতে পারি, ইন কনক্লুশন, deforestation is very harmful for us. কেন ডিফরেস্টেশনটা আমাদের জন্য একটা মানে খারাপ দিক। এখন যদি এটা পজিটিভ ইনফরমেশন থাকে, এটা যদি পজিটিভ কিছু থাকে, সাপোজ টি প্লান্টেশন সম্পর্কে, এডুকেশন সম্পর্কে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে আমার সামারি যেটা লিখবো প্রথমে আমাদের একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিলে সবচেয়ে ভালো হয়। ইন্ট্রোডাক্টরি লাইনটা কি, দ্য মেনশন প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য মেনশন প্যাসেজ ইজ অ্যাবাউট, সেটা কি সম্পর্কে সেটা আমি লিখবো, এবং ওই সম্পর্কে আমি 4-5টা যে কয়েকটা লাইন পারি ভিতর থেকে প্যাসেজ থেকে লিখলাম, শেষে একটা কনক্লুডিং লাইন দিলাম। এভাবে যদি আমি অ্যান্সারটা করি ডেফিনেটলি আমাদের অ্যান্সার খুব ভালো হবে। এরপর আমরা আসবো আইটেম নাম্বার 4। 4 হলো কি, শূন্যস্থান, ফিল ইন দা গ্যাপ, ফিল ইন দা ব্ল্যাঙ্ক ফ্রম, বক্স থেকে কিছু শব্দ দেওয়া থাকবে, ঠিক আছে, এই বক্সের যে শব্দগুলো দেওয়া থাকবে, একটা কথা খেয়াল করতে হবে, এই বক্সের শব্দগুলো কিন্তু হুবহু লেখা যাবে না, এটাকে তোমার অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল অনুযায়ী এটাকে চেঞ্জ করতে হবে। এখন একটা সেন্টেন্স যদি দেখি যে সেন্টেন্সের মধ্যে নাউন, যে জায়গায় নাউন বসে, নাউনের লোকেশনে, নাউনের পজিশনে বক্সের মধ্যে ভার্ব শব্দটা দেওয়া আছে, তখন ভার্বটাকে কনভার্ট করে আমাকে সেটাকে নাউন করতে হবে, এবং যদি আমি এটা চেঞ্জ না করি আমাকে মার্কস দেবে না। এরপর হলো চলে আসো আইটেম নাম্বার 5। আইটেম নাম্বার 5, আইটেম নাম্বার 5 যখন আসবো এটা হলো উইদাউট ক্লোজ, এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না। তো এই আইটেমটা ভালো করার জন্য আমাদের যেটা খেয়াল করতে হবে যে একটা সেন্টেন্স পড়ার পরে আমাকে খেয়াল করতে হবে এই সেন্টেন্সে কোন বিষয়টা এখানে নেই, সেটা কি সাবজেক্টের জায়গায় শূন্যস্থান আছে, সেটা কি ভার্বের জায়গায় শূন্যস্থান আছে, সেটা কি অবজেক্ট শূন্যস্থান আছে, সেটা কি আর্টিকেল শূন্যস্থান আছে, সেটা কি প্রিপোজিশন শূন্যস্থান আছে, সেটা কি কনজাংশন শূন্যস্থান আছে। আমাকে সেন্টেন্সটা পড়ার পরে আগে আইডেন্টিফাই করতে হবে এই সেন্টেন্সটা কোন ওয়ার্ডটা বসালে এই সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং হয়, সেক্ষেত্রে আমাকে সেই শব্দটাই বসাতে হবে। এরপর চলে আসো আইটেম নাম্বার 6। আইটেম নাম্বার 6 হলো রিয়ারেন্স। আইটেম নাম্বার 6 হলো রিয়ারেন্স। তো রিয়ারেন্স ভালো করতে গেলে এখানে একটা সূত্র আছে। সূত্রটা কি, আমি প্রথমে এভাবে একটা বক্স করব, বক্স করার পরে আমি 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমাকে এই রিয়ারেন্সটা দুই ধরনের আসতে পারে, একটা ব্যক্তি সম্পর্কে, পার্সন অথবা থিং। যদি পার্সন সম্পর্কে আসে তাহলে পার্সন সম্পর্কে আসলে আমাকে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে যে একটা পার্সনের প্রথমে আইডেন্টিফিকেশন থাকে, সে কে, সাপোজ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, ঠিক আছে, তাহলে তাকে আগে তার আইডেন্টিফিকেশনটা বের করতে হবে, তার পরিচিতিটা বের করতে হবে, তারপর কি করতে হবে, তার জন্ম সেটা হলো সাল হতে পারে, সেটা স্থান হতে পারে, এটা বের করতে হবে। বের করার পরে তার শৈশব জীবনটা কোথায় কেটেছে, সে পড়ালেখা কোথায় করেছে, এই জিনিসটা বের করতে হবে, শৈশবটা বের করতে হবে, শৈশবটা বের করার পরে তার শিক্ষা জীবনটাও একটা ম্যাটার, শিক্ষা জীবনটা বের করতে হবে। শিক্ষা জীবনের পরে কি করতে হবে, তার কর্মজীবন, আসলে কর্মজীবনে সে কি করেছে, তার কর্মজীবনটা বের করতে হবে, কর্মজীবনের পরে কি করতে হবে, সে কি কারণে, তাকে আমরা কেন স্মরণ করি, সে কেন ফেমাস, কেন বিখ্যাত, তার এক্সট্রাঅর্ডিনারি, তার কিছু অসামান্য কাজ যেটার জন্য সে
বিখ্যাত। তাহলে অসামান্য কাজের জন্য সে বিখ্যাত, এই অসামান্য কাজটা আমাকে বের করতে হবে। অসামান্য কাজ করার পর একটা মানুষ তো সারা জীবন বাঁচবে না, তখন তার কি মরণ। মরণ আর মরণের পরে কিন্তু আমাদের হয় স্মরণ। ঠিক আছে, একটা মানুষ আমরা পৃথিবীতে যখন একটা মানুষ বিখ্যাত হয়, যখন সে বেঁচে থাকে তখন আমরা কেউ তাকে স্মরণ করি না, তাকে মূল্যায়ন করি না, কিন্তু যখন সে থাকে না তখন আমরা তাকে নিয়ে মূল্যায়ন করা শুরু করি। ঠিক আছে, তাহলে মরণের পরে আমাদের স্মরণ। ঠিক আছে, এই সিকোয়েন্সটা যদি মেনটেন করা যায় তাহলে তুমি রিয়ারেন্স অনেক ভালো পারবা। ঠিক আছে, আর যদি তোমার কোনো টপিক সম্পর্কে কোনো বিষয় সম্পর্কে থিং সম্পর্কে আসে, সেক্ষেত্রে তোমার খেয়াল করতে হবে এটা আসলে কি, মূল বিষয়টা কি। এটা যদি কোনো ঘটনা সম্পর্কে আসে, যেমন চাঁদের দেশে গিয়েছিল নীল আর্মস্ট্রং, তারা যে 3 জন নভোচারী গিয়েছিল, তারা কখন থেকে তারা যাত্রাটা শুরু করলো, কবে ল্যান্ডিং করলো, কবে রিটার্ন করলো, সেখানকার ওখানে কতদিন অবস্থান করলো, এবং শেষে তাদের সম্পর্কে কিছু স্মরণমূলক কিছু সেন্টেন্স। ওকে, এই বিষয়গুলো যদি আমরা স্মরণ করি ডেফিনেটলি আমাদের ভালো হবে। এখন অ্যান্সারটা কিভাবে করবা, মনে করো যে নাম্বারটা প্রথমে আসে তাহলে জে লিখে ফেলো, তারপর মনে করো সি, তারপর মনে করো এ, তারপর মনে করো ডি, তারপর মনে করো এখানে বি, এভাবে সিরিয়ালি তুমি লেটার গুলা লিখে ফেলো। এখন তুমি বলতে পারো স্যার এটাকে আমি লিখে দিব নাকি লিখে দিব না। যদি তোমার সময় থাকে, যদি মনে করো যে স্যার আমি লিখে দিব বেটার, যদি মনে করো আমি লিখে দিব না তারপরে কোনো সমস্যা নেই, তোমাকে মার্ক দেবে। এখন চলে আসো আইটেম নাম্বার 7। আইটেম নাম্বার 7 কি? আইটেম নাম্বার 7 হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা লেখার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, তোমাদের কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনের আলোকে তোমাকে প্যারাগ্রাফগুলো লিখতে হবে। যদি কোশ্চেন গুলার আলোকে তুমি প্যারাগ্রাফটা না লেখো, সেক্ষেত্রে মার্কের একটা প্রভাব পড়বে। তো চেষ্টা করবা যে কোশ্চেন অনুযায়ী, কোশ্চেনের আলোকে তোমাদের প্যারাগ্রাফটা লেখার জন্য। এরপর চলে আসো 8 নাম্বার। 8 নাম্বার কি? এটা হলো তোমাদের স্টোরি, কমপ্লিটিং স্টোরি। এন্ড কমপ্লিটিং স্টোরি কি? কমপ্লিটিং স্টোরি একটা হলো ট্র্যাডিশনাল স্টোরি, একটা হলো ক্রিয়েটিভ স্টোরি। যদি ট্র্যাডিশনাল স্টোরি থাকে তাহলে আমরা সারা জীবন যেগুলো পড়ে আসছি, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তারপর হলো ডাফ এন্ড দ্য আর্ট, তারপর হলো রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডার, এই যে আমরা যে সচরাচর যেগুলো পড়ে এসেছি, এই গল্পগুলা তোমরা তো জানো যে গল্পটার ফিনিশিংটা কি হবে। ওই ফিনিশটা এখন তুমি বলতে পারো স্যার গল্পটা আমি কতটুকু দিতে পারি, গল্পটার এখানে কতটুকু দিবা, কতটুকু কয় লাইন হবে, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো তোমাকে গল্পটা ফিনিশ করতে হবে, এবং অবশ্যই তোমাকে একটা কাজ করতে হবে, টাইটেলটা লিখতে হবে। টাইটেলটা তুমি না লিখলে তুমি মার্কস পাবে না। এই যে টাইটেলটা তোমাকে অবশ্যই লিখতে হবে। টাইটেল হলো গল্পের হলো টাইটেল। প্রতিটা জিনিসের একটা নাম থাকে, তুমি যদি নাম না দাও তাহলে ওই গল্পটা ফিনিশ হয় না। তারপর তোমার কোশ্চেনের মধ্যে যতটুকু থাকবে লিখলা, তারপর তোমাকে গল্পটা ফিনিশ করে দিতে হবে। এই হলো স্টোরি লেখার তোমার ফর্মুলা। ওকে, এরপর হলো আইটেম নাম্বার 9। আইটেম নাম্বার 9 কি? আইটেম নাম্বার 9 হলো লেটার অবলিক ইমেল। লেটার এবং ইমেল এটা হলো পার্সোনাল, এখানে ফরম্যাটের মধ্যে পার্থক্য। লেটারের মূল টপিকটা যদি ঠিক থাকে, পার্সোনাল লেটারের কিছু ফরম্যাটিং আছে, কিছু ফরম্যাট আছে, ইমেলের কিছু ফরম্যাট আছে, তোমাকে ফরম্যাটটা ঠিক করতে হবে। এরপর চলে আসো আইটেম নাম্বার 10। আইটেম নাম্বার 10টা কি? আইটেম নাম্বার 10 হলো পাই চার্ট, গ্রাফ চার্ট। এখানে পাই চার্ট, গ্রাফ চার্টটা খুবই সহজ। তুমি যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো ফলো করো, দেখো যে কোনগুলো বেশি আসছে, এবং প্রথম লাইনটা তোমার এই কোশ্চেনের মধ্যেই দেওয়া থাকে। যেমন লেখা থাকে দা পাই বা গ্রাফ। বিলো কথাটা লিখবো না, কারণ যেহেতু আমি আর্ট করব না। এখন তুমি বলতে পারো স্যার আমি তো আর্ট করব, তুমি আর্ট করতে পারো না করতে পারো, এটা এতটা ম্যান্ডেটরি না। দ্য গ্রাফ শোস অ্যাবাউট। এই অ্যাবাউট এর হলো কি সম্পর্কে এখানে তথ্যটা দেওয়া আছে, সিরিয়ালি তথ্যটা দিতে হবে। এবং যদি দেখো যে কন্টিনিউয়াস ক্যান্ডেল গুলা বাড়তেছে, তখন লিখবা যে ইনক্রিজিং ডে বাই ডে। যদি ক্যান্ডেল গুলো কমতেছে তখন হবে ডিক্রিজিং ডে বাই ডে। আর যদি কখনো আপ ডাউন করে, তখন তুমি হাইয়েস্ট এবং লোয়েস্ট ইনফরমেশনটা এটাকে শেষ করতে পারো। পাইচার্ট যদি আসে, পাইচার্টে সবগুলা মিলে যোগ করে 100% হবে। দেখবা যে কোন পার্সেন্টটা বেশি, যেটা সবচেয়ে বেশি সেইটাই তোমাকে একটু এক্সপ্লানেশন করতে হবে, তাহলেই ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। এরপর চলে আসো আইটেম নাম্বার 11। 11টা হলো থিম। এখন থিম তুমি বলতে পারো স্যার আমি কতটুকু লিখবো।
থিম, এখানে থিম এবং সামারির মধ্যে একটু পার্থক্য আছে। থিম হলো একটা কবিতা বা একটা গল্প, এখানে কবির মনোভাবটা কি, সারমর্মটা কি, সে কি চিন্তা ভাবনা করে কি উদ্দেশ্য নিয়ে এই কবিতাটা লিখেছে, এটা তোমাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো আশা করি 11 নম্বর আইটেম পর্যন্ত আমি তোমাদের বোঝালাম। এরপর আমি আবারও আসবো, যে আইটেমটা একটু বেশি ট্রিকি, স্পেশালি তোমাদের ফ্লো চার্ট এবং গ্রাফ চার্ট, পাই চার্ট, এটা কিভাবে লিখতে হবে এটা আমি আরেকটা লাইভে আসবো, তারপর তোমাদেরকে আমি বিস্তারিত জানাবো। তো তোমরা ক্লাস দেখবা এবং তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করবা, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবা। থ্যাংক ইউ ভেরি মাচ।